ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। 5 মিনিট স্কুলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ একটি বিশেষ দিন, আজ 5ই সেপ্টেম্বর, আজ শিক্ষক দিবস। তো আজকের হিন্দু অ্যানালিসিস তোমাদের জন্য নিয়ে চলে এলাম প্রতিদিনের মতো। তোমরা জানো 5 মিনিট স্কুল তোমাদের প্রত্যেক দিন হিন্দু অ্যানালিসিস প্রোভাইড করে বাংলা ব্যাখ্যা সহ। তো চলো দেখে নেওয়া যাক আজকের হিন্দু অ্যানালিসিস তোমাদের জন্য কি কি মণিরত্ন লুকিয়ে রেখেছে। তবে ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর প্লিজ যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওস, লাইভস এবং প্রতিদিনের দ্য হিন্দু অ্যানালিসিসের নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো। আজকে প্রথম যে নিউজটা আমরা অ্যানালিসিস করব, তোমরা জানো প্রতিদিনের মতোই আমরা সমস্ত নিউজ পেপারটা অ্যানালিসিস করব না, কেবলমাত্র যেগুলো গুরুত্বপূর্ণ নিউজ ফর সিভিল সার্ভিসেস, ব্যাংকিং সার্ভিসেস বা অন্যান্য সেক্টরে সেই নিউজগুলোই আমরা অ্যানালিসিস করব। আজকে প্রথম যে নিউজটা সেটা একটা স্পেস সংক্রান্ত নিউজ। তো এটা হচ্ছে সিগন্যাল GW19052। প্রত্যেকের খাতায় লিখে নাও অথবা একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট থাকবে না, যে যার প্রত্যেকে, আমি জানি তোমাদের আলাদা করে জিকে এবং বা কারেন্ট অ্যাফেয়ার্সের খাতা আছে, সেখানে নোট করে নাও সিগন্যাল GW19052। এটা কি না, অ্যানালিসিস অফ সিগন্যালস ফ্রম গ্র্যাভিটেশনাল ওয়েভস ডিটেক্টেড ইন 2019 অ্যাট দ্য লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজারভেটরি হ্যাভ ইন্ডিকেটেড এ ব্ল্যাক হোল উইথ আনইউজুয়াল মাস। তোমরা জানো এই আনইউজুয়াল মাস এই কথাটা যেখানেই দেখা যায় সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা হয়ে দাঁড়ায়, সেটা আমাদের শরীর হোক কিংবা ব্ল্যাক হোল। অ্যানালিসিস অফ সিগন্যালস ফ্রম গ্র্যাভিটেশনাল ওয়েভস, গ্র্যাভিটেশনাল ওয়েভ কি সেটা ফিজিক্স পড়ানোর সময় আমরা বলেছিলাম, আবারও বলবো। এই আনইউজুয়াল একটা ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল ওয়েভ অ্যানালিসিস করেছে কে? 2019-এ LIGO, দ্যাট ইজ লেজার interferometer gravitational wave observatory. Okay, these waves were a result of collision between two black holes billions of years ago. কি হয়েছে? দুটো ব্ল্যাক হোলের মধ্যে সংঘর্ষের ফলে যে ওয়েভ তৈরি হয়েছিল, যে তরঙ্গ তৈরি হয়েছিল, সেটাই হচ্ছে এই ওয়েভটা। এই ওয়েভটা তৈরি হয়েছিল দুটো ব্ল্যাক হোলের ফলে, সংঘর্ষের ফলে। কবে হয়েছিল সংঘর্ষ? গতকাল বা গত পরশু দিন নয়, বিলিয়ন্স অফ ইয়ার্স এগো। The signal has been named GW19052 ওকে, আমি জাস্ট এটা মার্ক করে দিলাম, আগেও বলেছি GW19052। ওকে, অনেকে গাড়ির নাম্বার নয়, কিন্তু অনেকে বলতে পারো গোয়ালিয়রের গাড়ির নাম্বার, তা নয়, গুজরাটের গাড়ির নাম্বার নয়, এটা একটা সিগন্যাল যেটা এসছে, ওয়েভ সিগন্যাল যেটা এসছে ব্ল্যাক হোল দুটোর সংঘাতের ফলে, অ্যান্ড লাইকলি রিপ্রেজেন্টেড দ্য ইনস্ট্যান্ট that the two black holes merged। এবং কি রিপ্রেজেন্ট করছে এই সিগন্যালটা, কখন এসছে? একটা জিনিস ভালো করে বোঝো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। তার মানে এই মুহূর্তে আমি যে আলোটা দেখতে পাচ্ছি এটা ঠিক 8 মিনিট 19 সেকেন্ড আগে সূর্য থেকে বেরিয়েছে। তাহলে সূর্যে যদি কোনো বিস্ফোরণ হয় বা সূর্যটা ধ্বংস হয়ে যায়, সেটা আমি বুঝতে পারবো 8 মিনিট 19 সেকেন্ড পরে। ঠিক তেমনিভাবে এই যে সিগন্যালটা পেয়েছি, এইটা যেটা বুঝতে পেরেছি GW19052, এটা রিপ্রেজেন্ট করছে ঠিক সেই সময়ের ওয়েভটাকে যেই সময়ে দুটো ব্ল্যাক হোল মার্জ হয়ে গেছে, অর্থাৎ একটা অন্যের সঙ্গে মিশে গেছে। ওকে, হাইলাইটস অফ দ্য অবজারভেশনস আর অ্যাজ ফলোজ। এই অবজারভেশনের হাইলাইটগুলো আমি একটু বলে দিচ্ছি। দ্য সিগন্যাল ওয়াজ সার্কুলেটেড টু হ্যাভ come from roughly 17 billion light years away, a time when the universe was about to half its age. It lasted less than 1/10 of a second. বিষয়টা লক্ষ্য করো, কতগুলো সময় আছে। 17 বিলিয়ন লাইট ইয়ার দূর থেকে এটা এসছে, তার মানে এটা আসতে সময় লেগেছে, আলো যদি যে দূরত্ব অতিক্রম করেছে তাহলে সময় লেগেছে 17 বিলিয়ন বছর। তোমরা জানো 1 বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলি 1 লাইট ইয়ার। তাহলে 17 বিলিয়ন লাইট ইয়ার, ক্যান ইউ ইভেন ইমাজিন? আই ক্যান্ট ইমাজিন দ্যাট। তার মানে 17 বিলিয়ন বছর লেগেছে এই আলোটার আসতে। তার মানে এই সময় ইউনিভার্স মানে মহাবিশ্ব কেবলমাত্র অর্ধেকটা তৈরি হয়েছে, মহাবিশ্বের বয়সটা ছিল অর্ধেক।
ঠিক আছে, মহাবিশ্বের এখন যা বয়স তার অর্ধেক বয়স ছিল। অতদিন আগে ওই দুটো ব্ল্যাক হোল পরস্পরের মধ্যে ধাক্কা খেয়েছে এবং উপরিপাতিত হয়েছে, ওভারল্যাপ হয়ে দুজন মার্চ হয়ে গেছে। এবং এটা কতটুকু সময়ের মধ্যে হয়েছে? লেস দ্যান 1/10 অফ এ সেকেন্ড। অর্থাৎ এই বিস্ফোরণের যে ওয়েভটা, এই দুটো মার্চ হওয়ার যে ওয়েভটা, এটাকে যে ক্যাচ করা হয়েছে সেটা দ্বারা বোঝা গেছে এই ওয়েভটা পাওয়া গেছে 1/10 অফ এ সেকেন্ড। তোমরা জানো শ্রুতিগোচর কোনো একটা শব্দ আমরা শুনতে পাই যদি 1/10 অফ এ সেকেন্ডের মধ্যে হয়, ওরকম কিছু ব্যাপারগুলো আছে। তরঙ্গ যখন পড়ানো হবে, শব্দ পড়ানো হবে, অবশ্যই বলে দেবো। তবে এটা মনে রাখো 1/10 অফ এ সেকেন্ড, বুঝতে পেরেছো? 17 বিলিয়ন লাইট ইয়ার দূর থেকে কেউ একটা বার্তা পাঠালো, সেটা আমি শুনবো কতক্ষণ না 1/10 অফ এ সেকেন্ড, 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ। তাহলে সময়ের মূল্য কতটা, এটা নিশ্চয়ই এইটা তোমাকে একটা শিক্ষা দেবে। Out of the two, the larger black hole was 85 solar masses and the smaller black hole was 66 solar masses. এই দুটোর মধ্যে যেটা বড় সেটা 85 সোলার মাসেস। এবারে সোলার মাস মানে কি আমি বলে দিচ্ছি, মানে 85টা সূর্যের সমান, ঠিক আছে? আর ছোটটা 66টা সোলার মাসের সমান। The black hole with 85 solar masses falls in the intermediate mass range, first ever to be observed and in defies to traditional knowledge of how black holes are formed. আমি অলরেডি একজনকে এই পিডিএফটা পাঠিয়েছিলাম, সেই ওয়ার্ডটা দেখে বলেছিল এটা স্যার এটা কি ডিফাইন্স হবে? দেখো, ডিফাইজ মানে ডিফাইন নয়, ডিফাইজ কথাটার মানে বিরুদ্ধাচারণ করা। এটার পুরো লাইনটা যদি পড়ি, আমি এক জায়গায় লাইনটা নিয়ে চলে এলাম তোমাদের সুবিধের জন্য। The black hole with 85 solar masses fall in an intermediate mass range and it defies the traditional knowledge of how black holes are formed. আমরা প্রথাগতভাবে যেটা জানি কিভাবে ব্ল্যাক হোল তৈরি করেছে, কিন্তু এই যে বড় ব্ল্যাক হোলটা মানে 85 সোলার মাস যেটার আছে, সেটা এইটাকে সম্পূর্ণভাবে বিরুদ্ধাচারণ করেছে। মানে এইভাবে তৈরি হয়নি, ট্র্যাডিশনাল মত অনুযায়ী তৈরি হয়নি, যেটা এখনও পর্যন্ত দেখা প্রথম, ব্যতিক্রম। Black holes with 100 to 1 lakh times the mass of the sun are called intermediate mass black holes. সাধারণত সূর্যের মানে সান মাসের 100 থেকে 1 লক্ষ গুণ পর্যন্ত যে ব্ল্যাক হোলগুলো হয় সেগুলোকে আমরা ইন্টারমিডিয়েট বলি, কিন্তু এখানে মাত্র 85 গুণ, তাকেই আমরা ইন্টারমিডিয়েট রেঞ্জে পেয়ে যাচ্ছি। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এগুলো ইন্টারমিডিয়েট মাস মানে কি, এগুলো এখন বলতে চাইলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তাই শুধু এটুকু বুঝে রাখো, যেটা হওয়ার কথা 100 থেকে 1 লাখের মধ্যে সেটা হয়েছে 85, তাও সেটা ইন্টারমিডিয়েট রেঞ্জের মধ্যে চলে এসছে, ঠিক আছে? অর্থাৎ এ ঘুষ দিয়ে কিন্তু পায়নি, এটা বিশেষ কোনো কারণে পেয়েছে। অর্থাৎ এতদিন আমরা যে কারণে জানতাম যে একটা নক্ষত্র শেষ হয়ে গেল, তারপরে শ্বেত বামন বলে একটা দশা এলো যেখানে নক্ষত্র সব থেকে ভারী বা ওজনদার হয়ে গেল, তারপর ব্ল্যাক হোল তৈরি হলো যেখান থেকে কোনো আলো বেরোতে পারে না, তার গ্র্যাভিটি এত বেশি, সব কিছুকে সে আকর্ষণ করে। ছোটা ভীমে আমরা যেরকম ব্ল্যাক হোল দেখি, ব্ল্যাক হোলকে ঘুষি মেরে ছোটা ভীম উড়িয়ে দেয়, ব্যাপারটা আসলে কীরকম নয়, ঠিক আছে? স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বিষয়টা আসলে একটু আলাদা। তো এগুলো নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। এবার দেখো, পোস্ট মার্জার দে ক্রিয়েটেড এ নিউ ব্ল্যাক হোল অফ অ্যাবাউট 142 সোলার মাসেস অ্যান্ড এনার্জি ইকুইভ্যালেন্ট টু 8 সোলার মাসেস ওয়ার রিলিজড ফ্রম ইন দ্য ফর্ম অফ গ্র্যাভিটেশনাল ওয়েভস লিডিং টু দ্য স্ট্রংগেস্ট এভার ওয়েভ ডিটেক্টেড বাই দ্য সায়েন্টিস্ট সো ফার। এই দুটো পোস্ট মার্জার মানে কি, মানে মার্জ হয়ে যাওয়ার পরে, যুক্ত হয়ে যাওয়ার বা মিলিত হয়ে যাওয়ার পরে তারা একটা নতুন ব্ল্যাক হোল তৈরি করেছে, যেটার সোলার মাস হচ্ছে, যেটার মাস হচ্ছে 142 সোলার মাস। সোলার মাস হচ্ছে অ্যাস্ট্রোনমার্সরা এই মাস মাপে সোলার মাস ইউনিটে, তারা তো কিলো বললে হবে না, সূর্যের ওজন 10 কিলো এরকম বললে তো হবে না। কাজেই সূর্যের ওজনকে স্ট্যান্ডার্ড ধরে সব কিছুকে মেজার করে, ঠিক আছে? যে কটা সূর্যের সমান, দাঁড়িপাল্লার একদিকে সূর্য দিয়ে দেয়। এই যে আমাদের রোদ্দুর আছে, রোদ্দুর দাস, ওর নাম রোদ্দুর হয়েছে এই কারণ ও সূর্যটাকে দাঁড়িপাল্লার একদিকে দেয়, দিলে অনেকটা রোদ্দুর আসে, আর অন্যদিকে হচ্ছে নক্ষত্রগুলোকে দিয়ে বা এরকম ব্ল্যাক হোলগুলোকে দিয়ে মেজার করে। তা এরকমভাবে বোঝো আর কি। আসলে বিষয় হচ্ছে আমরা যেরকম কেজিতে মাপি কোনো একটার মাস, এখানে সোলার মাস ইউনিট দিয়ে মাপা হয়। তাই তো রোদ্দুর, ঠিক বললাম আশা করি। এবার দেখো, এইটি হচ্ছে এখনো পর্যন্ত চিহ্নিত হওয়া স্ট্রংগেস্ট এভার ওয়েভটা কত না 8 সোলার মাসেস, ইকুইভ্যালেন্ট টু 8 সোলার মাসেস। ওয়েভটার যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 8 সোলার মাসেস। দ্য লার্জার 85 সোলার মাস ব্ল্যাক হোল ওয়াজ নট দ্য প্রোডাক্ট অফ এ কোলাপসিং স্টার, বাট ইট ওয়াজ ইটসেলফ দ্য রেজাল্ট অফ এ প্রিভিয়াস মার্জার।
তাহলে এই যে লার্জার 85 সোলার মাস, যেটা আমি বললাম বড়, যেটা আমি একটু আগে বলেছিলাম যে 85 হয়েও সেটা কি হয়েছে, এই একটু আগে বলেছিলাম দেখো, সাধারণত যেটা ইন্টারমিডিয়েট মাস পাওয়া যায়, ইন্টারমিডিয়েট মাস ট্র্যাডিশনাল অনুযায়ী পাওয়া যায়, সেটা 100 থেকে 1 লাখের মধ্যে হয়, কিন্তু 85 হয়েও এটা 85 সোলার মাস এটার ভর হয়েও এটাই ইন্টারমিডিয়েট মাস হিসেবে আমরা ডিটেক্ট করতে পেরেছি, মানে বিজ্ঞানীরা ডিটেক্ট করতে পেরেছে। এই যে 85 সোলার মাসের যে ব্ল্যাক হোলটি, এটি কিন্তু কোনো নক্ষত্রের ধ্বংস হয়ে যাওয়ার পর ব্ল্যাক হোল তৈরি হয়নি। এর আগে আবারও দুটো সোলার মাস ব্ল্যাক হোল পরস্পর যুক্ত হয়ে এই সোলার মাসটা তৈরি হয়েছিল। মানে এই ব্ল্যাক হোলটা আবার আগের দুটো ব্ল্যাক হোলের সমষ্টি বা সমাহার। এবার সোলার মাস কি? সোলার মাস ইজ দ্য মাস অফ এ সান, অফ দ্য সান, অর্থাৎ বলেছি তোমাদের মাস অফ দ্য সান, সূর্যকে একদিকে আমরা ধরে নিই, সূর্যকে দাঁড়িপাল্লার একদিকে নিয়ে সব কিছুকে মাপি। ইট ইজ 1.989 ইন্টু 10⁻30 কিলোগ্রামস। খাতায় হিসেব করে লিখে ফেলো, তারপরে যদি খাতা বেঁচে থাকে সেই খাতাটায় অন্য কিছু করো। হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যাবাউট 3,33,000 আর্থস। জাস্ট ইমাজিন করো, 3,33,000টা পৃথিবীকে পরপর বসিয়ে দিতে পারি। অ্যাস্ট্রোনমার্স ইউজ এ সোলার মাস অ্যাজ এ বেসিক ইউনিট অফ মাস। আমরা যেরকম কিলোগ্রাম গিয়ে বলি 5 কিলো আলু দাও, মাসি 5 কিলো আলু এনে দাও, 2 কিলো মাংস এনে দাও, এরম বলি, ওরা সেরকম বলে 3,33,000 সোলার মাসের একটা নক্ষত্র খুঁজে পেলাম। মানে বুঝতে পারছো কীরকম কথাবার্তা হবে? গিয়ে ভুল করে যদি বলে ফেলে 3,33,000 সোলার মাস আলু দাও, চিন্তা করো। এটা কিন্তু খুব ভালো একটা কোয়েশ্চেন হতে পারে। অ্যাস্ট্রোনমার্স ইউজ এ সোলার মাস অ্যাজ এ বেসিক ইউনিট অফ মাস। অ্যাস্ট্রোনমার বেসিক ইউনিট হিসেবে সোলার মাস ব্যবহার করে, এটা কিন্তু মনে রাখবে। অ্যাকর্ডিং টু দ্য ট্র্যাডিশনাল নলেজ, স্টার্স দ্যাট could give birth to black holes between 65 and 120 solar masses and do not do because stars that could give birth to black holes between 65 and 120 solar masses do not do so because they blow themselves apart when they die without collapsing into a black hole. কি হয়? ইউজুয়ালি এইটা হয় না। কেন? কারণ তোমরা এই ব্ল্যাক হোল তৈরির রহস্যটা জানো। সূর্য বা কোনো নক্ষত্র যখন ধ্বংস হয়ে যায়, তারপর শ্বেত বামন বলে একটি অবস্থায় আসে, তারপর আস্তে আস্তে ব্ল্যাক হোল তৈরি হয়। ইউজুয়ালি তারা মার্জ টার্জ হয় না, ওকে, কোলাপস করে না। তো এটা আনইউজুয়াল একটা ঘটনা। এইবার যে ঘটনাটা আসবো, এবারে মহাকাশ ছেড়ে একটু পৃথিবীতে নেমে আসি। এবার মিনিস্ট্রি অফ জাস্টিস অ্যান্ড সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের একটা প্রজেক্টে আসি, সেটা হচ্ছে ADIP স্কিম। ADIP স্কিম, মহাকাশ ছেড়ে আমরা চলে এলাম পৃথিবীতে, আবার ভারতবর্ষে। ADIP স্কিম কি? আমরা কয়েকদিন আগে বলেছিলাম স্পেশালি এবলড পিপল বা প্রতিস্পর্ধী যাদের বলেছিলাম, অ্যাসিস্ট্যান্স টু ডিসেবলড পারসন ফর পারচেজিং অ্যান্ড ফিটিং অফ এডস অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস স্কিম কামস আন্ডার মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও অন্য সব রাজ্যের মতো NRS হসপিটালে একটি জায়গা আছে যেখানে এই প্রস্থেটিক দেওয়া হয়। প্রস্থেটিক বিষয়টা কি? কারো পা নেই, তার কৃত্রিম পা লাগিয়ে দেওয়া, হাত নেই, কৃত্রিম হাত লাগিয়ে দেওয়া, ব্রেস্ট সার্জারির পর কৃত্রিম ব্রেস্ট লাগিয়ে দেওয়া, রাইনোপ্লাস্টির সময় নাকের হাড়ের বদলে, হাড়কে যদিও গোল্ড স্ট্যান্ডার্ড মনে করা হয়, যার হাড় পাওয়া যাচ্ছে না তার সিলিকন লাগিয়ে দেওয়া, বা প্রস্থেটিক ইমপ্ল্যান্ট লাগিয়ে দেওয়া, এখন স্কিনের জায়গায় অন্য প্রস্থেটিক এসছে সেগুলো লাগিয়ে দেওয়া, এইগুলোকে বলা হয় এই যে প্রস্থেসিস বা প্রস্থেটিক। এই যে পারচেজিং অ্যান্ড ফিটিং অফ এডস অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস, এইগুলোকে প্রস্থেটিক বা ADIP হিসেবে আমরা ধরবো। এছাড়াও এডস হিসেবে কি কি পাওয়া যায়? এখানে এডস মানে কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনি ডেফিসিয়েন্সি সিনড্রোম নয়। এখানে এড মানে কি? যেগুলো ওদের সাহায্য করবে, অর্থাৎ কেউ চলতে পারে না, তাকে একটা স্ক্র্যাচ দেওয়া হলো, কি পা লাগিয়ে দেওয়া হলো, কারো হাত নেই, হাতটা লাগিয়ে দেওয়া হলো কৃত্রিমভাবে। জানো তো টেকনোলজির সঙ্গে উন্নতির সঙ্গে সঙ্গে এগুলোর প্রচুর উন্নতি হচ্ছে। তো এইগুলোর জন্য কিছু আর্থিক সাহায্য দেবে, সেই স্কিমটার নাম হচ্ছে ADIP স্কিম। ইট এইমস টু অ্যাসিস্ট দ্য নিডি ডিসেবলড পারসন ইন প্রকিউরিং ডিউরেবল অ্যান্ড সায়েন্টিফিক্যালি ম্যানুফ্যাকচার্ড অ্যাপ্লায়েন্সেস। ADIP ক্যান প্রমোট ফিজিক্যাল, সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশন অফ ডিফারেন্টলি এবলড বাই রিডিউসিং দ্য এফেক্টস অফ ডিসেবিলিটিস অ্যান্ড এনহ্যান্স দেয়ার ইকোনমিক পোটেন্সিয়াল। জাস্ট বুঝতেই পারলে, অর্থাৎ তাদের বিভিন্ন যে ক্রাইটেরিয়াগুলো আছে, তাদের যে প্রস্থেটিক এড এবং রিহ্যাবিলিটেশনের বিভিন্ন ব্যবস্থা আছে, সেইগুলো সম্পর্কে এরা আর্থিক সহায়তা দেবে মূলত। ইট ইজ ইমপ্লিমেন্টেড থ্রু NGOs, ন্যাশনাল ইনস্টিটিউট আন্ডার মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট
আলিমকো কি জানো, একটা পিএসইউ ইউনিট, অর্থাৎ পিএসইউ মানে জানো পাবলিক সেক্টর ইউনিট দ্যাট ম্যানুফ্যাকচারস আর্টিফিশিয়াল লিম্স। এই আর্টিফিশিয়াল লিম্ব এটা কিন্তু সমস্ত রাজ্যেই এখন মোটামুটিভাবে পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তো এটার নোডাল সেন্টার ওয়েস্ট বেঙ্গলে যেটা আছে সেটা হচ্ছে এনআরএস হসপিটালে রয়েছে। আর এছাড়াও আর্টিফিশিয়াল লিম্স তোমাকে যদি করতে এইটার জন্য কিছু টাকা পয়সা সাহায্য করবে মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার। এলিজিবিলিটি কি, এই স্কিমের অন্তর্ভুক্ত হওয়ার এলিজিবিলিটি কি? এনি সিটিজেন উইথ 40% ডিসেবিলিটি অফ মোর। তোমরা জানো আগে যখন ফিজিক্যালি চ্যালেঞ্জ সার্টিফিকেটগুলো ইস্যু করা হতো তখন লেখা হতো পিএইচ, ওকে। এখন কিন্তু পার্সেন্টেজ উল্লেখ করা হয়, ঠিক আছে। 40% ডিসেবল হলেই সহায়তাগুলো পাওয়া যাবে। মান্থলি ইনকাম নট মোর দ্যান 20,000, মাসিক ইনকাম 20,000 টাকার বেশি হওয়া চলবে না। মাস্ট নট হ্যাভ রিসিভড অ্যাসিস্ট্যান্ট ডিউরিং লাস্ট 3 ইয়ার্স অ্যান্ড ফর চিলড্রেন ইটস লাস্ট 1 ইয়ার। অর্থাৎ এই টাকাটা তখনই পেতে পারবে তুমি, বা এই সাহায্যটা তখনই পেতে পারবে যখন তুমি লাস্ট 3 বছর কোনো সাহায্য পাওনি, এবং বাচ্চাদের ক্ষেত্রে এটা 1 বছর। অর্থাৎ কোনো একজন প্রতিস্পর্ধী তখনই এই সাহায্যটা পেতে পারবে যখন লাস্ট 3 বছর তিনি কোনো সাহায্য পাননি, এবং বাচ্চাদের ক্ষেত্রে হলে লাস্ট 1 বছর কোনো সাহায্য পাননি। The following agencies would be eligible to implement the scheme on behalf of Ministry of Social Justice and Empowerment. ওকে, কারা কারা করতে পারবে না? সোসাইটিজ রেজিস্টার্ড আন্ডার সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860 অ্যান্ড দেয়ার ব্রাঞ্চেস ইফ এনি সেপারেটলি, রেজিস্টার্ড চ্যারিটেবল ট্রাস্ট, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সিজ, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটিজ, autonomous bodies headed by district collector, chief executive officer, that is CEO, district development officer, DDO of Jila Parishad. National or apex institutes functioning under Ministry of Social Justice and Empowerment, Ministry of Health and Family Welfare, এটা সবাই করতে পারবে। তবে মূলত তুমি হসপিটালে গেলে এখানে সবথেকে বেশি দায়িত্ব পালন করে, তোমরা যতই গালাগালি দাও যাই খুশি করো, এখানে দায়িত্ব পালন করে এই মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। কারণ অন্য যে জায়গাগুলো দেওয়া আছে, অনেস্টলি দায়িত্ব নিয়ে বলছি, কোথাও গেলে কেউ তোমার কোনো উন্নতি করবে না, কেউ তোমাকে কোনোভাবে কোনো সাহায্যও করবে না। এগুলো জাস্ট বইতে খাতা কলমে লেখা থাকে। এবারে আমার বিরুদ্ধে যদি কারো কিছু বলার থাকে বলতে পারে, সেটার জন্য আমি প্রস্তুত আছি। অ্যাকচুয়াল যদি তুমি হসপিটালে যাও, কোনো ডাক্তারবাবু কখনো তোমাকে ঘুরিয়ে দেবে না। হয়তো মুখে বলবে এটা করেছো, ওটা করেছো, এটা করেছো কেন, এটা করেছিস কেন, এটা করছিস কেন, থাপ্পড় মারবো, এটা করবো, এটা বলতে পারে, কিন্তু আলটিমেট সহায়তাটা তুমি ওখান থেকেই পাবে। এছাড়া কোথায়? স্টেট হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটা আছে, তবে কোথায় আছে আমার জানা নেই। এছাড়া লোকাল বডিজ, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটিজ, ডিস্ট্রিক্ট অটোনমাস ডেভেলপমেন্ট কাউন্সিল, পঞ্চায়েত, এগুলো জেনে তোমার খুব একটা কাজ হবে না, বা ওদেরও কিছু কাজ হবে না, কারণ এগুলোতে গেলে তোমাকে সিম্পলি কেউ পাত্তা দেবে না। এরপর কি আছে? হসপিটালস রেজিস্টার্ড অ্যাজ সেপারেট এন্টিটি অ্যাজ রেকমেন্ডেড বাই দ্য স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট। এই হসপিটালগুলোতে গেলেও তুমি সহায়তা পাবে, যেগুলো সহায়তা পাবে, কারণ এইটা খুব গুরুত্বপূর্ণ নিউজ ফর আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। আমি আমার প্র্যাকটিক্যাল জীবনের অভিজ্ঞতা থেকে, চাকরি সূত্রের অভিজ্ঞতা থেকে এগুলো বলে দিচ্ছি তোমাদের। যদি কেউ বাড়ির আশেপাশে থাকে তাকে অবশ্যই পরামর্শ দেবে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে, আর আন্ডারে যে কোনো ডাক্তারবাবুর কাছে যাওয়ার, কোনো হসপিটালে যাওয়ার, ওখান থেকেই এরা সহায়তা পাবে। এছাড়া নেহেরু যুব কেন্দ্র আছে, ওখানে গেলেও তুমি খুব একটা সুবিধা করতে পারবে না। ইউজুয়ালি লোকাল বডিজ যেগুলো আছে, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটিজ, এগুলোতে গেলে বহুদিন ঘুরে বেড়াতে হবে, কিন্তু হসপিটালগুলোতে তা হবে না, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এরপর হচ্ছে এরপর গুরুত্বপূর্ণ আজকে যেটা ছিল একটা নিউজ, ইন্টারন্যাশনাল নিউজ, সেটা হচ্ছে প্রিপায়াত রিভার। তোমরা এই প্রিপায়াত রিভারটা জানো? রিসেন্টলি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, প্রিপায়াত রিভার সম্পর্কে বলার আগে আমি একটুখানি বলে দিই, এটা ইউক্রেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী। রিসেন্টলি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার হ্যাজ ওয়ার্নড দ্যাট ডিগ্রেডিং অফ প্রিপায়াত রিভার উড wreak havoc on an estimated 28 million people in Ukraine. Recently, World Wildlife Fund for Nature has warned that degrading of Pripyat River could wreak havoc on estimated 28 million people on Ukraine. Recently, World Wildlife Fund for Nature এইটা ওয়ার্ন করেছে যে এই প্রিপত রিভারের ডিগ্রেডিং বললাম, ওটা ড্রেজিং আছে, একটু ভুল বললাম। ড্রেজিং করার ফলে, ড্রেজিং মানে জানো খনন কার্য বা মাটি খোঁড়া, এই মাটি খোঁড়া বা বালি তোলা, বালি উত্তোলন বলে, বালি হোক বা মাটি যাই হোক, অর্থাৎ পলি উত্তোলনের ফলে 28 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কেন হবে সেটা একটু পড়ে নেব। প্রিপত রিভার ফ্লোজ নিয়ার দ্য সাইট অফ ইনফেমাস নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট অ্যাট চেরনোবিল।
এই যে প্রিপথ রিভার এটা কোথায় আছে তোমরা প্রত্যেকে জানো, রাশিয়ার কুখ্যাত একটা, যখন রাশিয়াতে মধ্যেই ছিল, ইউক্রেনিয়াতে বর্তমানে পড়ছে, যে চেরনবিল ঘটনা, চেরনবিল ডক্টর আবিরলাল মুখোপাধ্যায়ের লেখা থেকে তোমরা পড়েছো এই চেরনবিল ইনসিডেন্টের সম্পর্কে। ডক্টর আবিরলাল মুখোপাধ্যায় বিখ্যাত ইএনটি সার্জন কলকাতার, ওনার লেখা থেকে এটা সম্পর্কে খুব ভালো করে জেনেছো। এই চেরনবিলে পরমাণু বিস্ফোরণ হয়েছিল, সেই জন্য এটা কুখ্যাত। ইনফেমাস কথাটার অর্থ অবিখ্যাত নয়, ইনফেমাস কথাটার অর্থ হচ্ছে কুখ্যাত, ঠিক আছে? এই কুখ্যাত যে নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেইটার খুব পাশ থেকে বয়ে চলেছে, সেই কারণে ইট ইজ ইউক্রেনস মোস্ট ইম্পর্টেন্ট রিভার অন হুইচ ইটস ক্যাপিটাল সিটি অফ কিয়েভ ইজ লোকেটেড। এটা ইউক্রেনের মোস্ট ইম্পর্টেন্ট রিভার এবং এটার ওপর থেকে এর ক্যাপিটাল সিটি কিয়েভ বয়ে চলেছে। The city of Pripyat, with a population of 45,000, was completely evacuated after Chernobyl disaster and is now a ghost town. অর্থাৎ এই সিটি অফ প্রিপথ, এখানে যেখানে 45,000 লোক ছিল এই চেরনবিল ডিজাস্টারের পর, পরমাণু বিস্ফোরণের পর, চেরনবিল ইনসিডেন্টের পরে এটা একটা ভুতুড়ে শহরে পরিণত হয়েছে, ঠিক আছে? কমপ্লিটলি এভাকিউটেড, সম্পূর্ণ পরিত্যক্ত নগরীতে পরিণত হয়েছে। দ্য প্রিপথ রিভার, তোমরা বেয়ার গ্রিলসের প্রোগ্রাম থেকেও দেখবে, বেয়ার গ্রিলস ওখানে গিয়ে একটা প্রোগ্রামও করেছিল, ম্যান ভার্সাস ওয়াইল্ড। দ্য প্রিপথ রিভার ইজ বিং dredged as a part of the restoration of a bilateral waterway between Ukraine and Belarus, and is being seen as the first step of the much larger E40 project. এই কি হচ্ছে, প্রিপথ রিভার ইজ বিং ড্রেজড, কেন ড্রেজ করা হচ্ছে না, এই E40 প্রজেক্ট একটা চালু করা হচ্ছে ইউক্রেন থেকে বেলারুশের মধ্যে ওয়াটারওয়ে চালু করার জন্য, যেটির ভয়ঙ্কর পরিণাম হতে পারে। E40টা কি, কেন হতে পারে না, দ্য ড্রেজিং অফ চেরনবিল এক্সক্লুশন জোন অন প্রিপথ রিভার কুড ইনক্রিজ দ্য রেডিয়েশন রিস্ক। এই দেখো এখন কোন জায়গার মধ্যে ওইটা সীমাবদ্ধ আছে রেডিয়েশন রিস্কটা, না চেরনবিল এক্সক্লুশন জোন এই এরিয়াটার মধ্যে আছে, কিন্তু যখন ড্রেজ করবে ওই নদীর জলের মাধ্যমে প্রবাহিত হবে হয়ে একটা ভয়ঙ্কর রেডিয়েশন রিস্ক তৈরি করবে। এই E40 প্রজেক্টটা কি না, E40 প্রজেক্ট এভিসিয়েন্স কানেক্টিং দ্য ব্ল্যাক অ্যান্ড বাল্টিক সিজ ফর ওশেন গোয়িং শিপস টু ফ্লাই। তাহলে কি হচ্ছে, কৃষ্ণ সাগর এবং বাল্টিক সাগরের মধ্যে একটি রাস্তা তৈরি করে দিচ্ছে, সাগরে ওই জাহাজ চলাচলের একটা রাস্তা তৈরি করে দিচ্ছে। ইট সিক্স টু কানেক্ট দ্য পোর্টস অফ দানাস্ক ইন পোর্টল্যান্ড অ্যান্ড বাল্টিক উইথ দ্য Kherson in Ukraine on the Black Sea. The Pripyat will become the permanent source of radioactive contaminations because annual dredging will be needed to ensure the successful operation of the E40 waterway. এটা একটুখানি দেখে নিও, আর কিছু গুরুত্বপূর্ণ নেই, এই পর্যন্ত বলে দিলাম। এবারে আজকের যেটা গুরুত্বপূর্ণ নিউজ সেটা হচ্ছে অ্যারে ফরেস্ট ল্যান্ডটা আজকের একটা গুরুত্বপূর্ণ নিউজ কি না, মহারাষ্ট্র চিফ মিনিস্টার হ্যাজ ডিজাইনড a 600-acre parcel of land in the Array Milk Colony as a reserve forest. মহারাষ্ট্রের চিফ মিনিস্টার ঘোষণা করেছে 600 একরের একটা ল্যান্ড যেটা অ্যারে মিল্ক কলোনিতে অবস্থিত সেটিকে একটা রিজার্ভ ফরেস্ট ঘোষণা করেছে। দ্য অ্যারে মিল্ক কলোনি ওয়াজ এস্টাবলিশড ইন 1949 as a center for processing and marketing milk for Mumbai and adjoining areas. It is spread over 3,162 acres as a part of sprawling western suburb known as Goregaon. Okay, the land falls under eco-sensitive zone of the Sanjay Gandhi National Park. এই যে ল্যান্ডটা এটা সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, তোমরা জানো কোথায় আছে, অবশ্যই কমেন্টে জানাবে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক কোন জেলায় আছে, কোন রাজ্য তো আমি বলেই দিলাম, কোন জেলায় আছে সেটা বলবে, ওই রাজ্যের কোন জেলায় অবস্থিত। সেই সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের ইকো সেন্সিটিভ জোনের মধ্যে অবস্থিত। আন্ডার this new announcement, only 600 acres will be earmarked as forest out of 1,800 plus acres of open space available. যেখানে 1800 একরের একটা ওপেন স্পেস অ্যাভেলেবল আছে, তার মধ্যে শুধুমাত্র 600 একরকে ইয়ারমার্ক করা হয়েছে। এবার ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927 কি বলছে আমরা একটু দেখে নেব। আন্ডার সেকশন 4 অফ দ্য ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927, দ্য স্টেট গভর্নমেন্ট ক্যান কনস্টিটিউট এনি ল্যান্ড অ্যাজ এ রিজার্ভ ফরেস্ট বাই ইস্যুইং নোটিফিকেশন অফ দ্য অফিসিয়াল গেজেট।
ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927 সেকশন 4 কি বলছে? দ্য স্টেট গভর্নমেন্ট ক্যান কনস্টিটিউট এনি ল্যান্ড এ রিজার্ভ ফরেস্ট বাই ইস্যুইং এ নোটিফিকেশন ইন দ্য অফিসিয়াল গেজেট। অর্থাৎ রাজ্য সরকার মনে করলে অফিসিয়াল গেজেটে একটা নোটিফিকেশন জারি করার মাধ্যমে যে কোনো জমিকে রিজার্ভ ফরেস্ট ঘোষণা করে দিতে পারে, ঠিক আছে। আন্ডার দ্য ল দ্য গভর্নমেন্ট মাস্ট অলসো অ্যাপয়েন্ট এ ফরেস্ট সেটেলমেন্ট অফিসার, দ্যাট ইজ এফএসও, টু ডিটারমাইন দ্য রাইটস alleged to exist in favor of the person in or over the land comprised with such limits limits or in or over any forest produce or to deal with the same। অর্থাৎ যারা জমির আশেপাশে বাসটাস করছে তাদের ব্যাপারে একটু দেখার জন্য একটা কমিটি গঠন করে দেবে এবং একজন ফরেস্ট সেটেলমেন্ট অফিসার নিয়োগ করতে হবে। জাস্ট এগুলো নিয়মের জন্য নিয়ম। এরপর হচ্ছে দাউদকান্দি সোনুয়ামারা ইনল্যান্ড ওয়াটারওয়েজ, ঠিক আছে। দাউদকান্দি সোনামুরা ইনল্যান্ড ওয়াটারওয়েজ, সোনুয়ামারা বা সোনামুরা বলা হয়, ইংরেজিতে সোনামুরা বলে, অনেক বইতে সোনুয়ামারাও পেয়েছি। রিসেন্টলি ট্রায়াল রান অন নিউ রিভার রুট ফ্রম দাউদকান্দি ইন বাংলাদেশ টু সোনামুরা ইন ত্রিপুরা, ঠিক আছে, হ্যাজ বিন ইনাগুরেটেড। বাংলাদেশের দাউদকান্দির সঙ্গে ত্রিপুরার সোনামুরা এই দুটি জায়গার মধ্যে রিসেন্টলি একটা ওয়াটারওয়েজে ট্রায়াল রান শুরু হয়েছে। অর্থাৎ জলপথে একটি ট্রায়াল রান মানে তোমরা প্রত্যেকে বোঝো যে একটা যোগাযোগ চালু করা যাবে কিনা, তার জন্য একটা ট্রায়াল রান চালু করা হয়েছে। দ্য রুট উইল কানেক্ট ত্রিপুরা উইথ বাংলাদেশ ইউজিং দ্য ইনল্যান্ড ওয়াটারওয়েজ ফর দ্য ফার্স্ট টাইম। এই রুটের মাধ্যমে ইনল্যান্ড ওয়াটারওয়েজ মানে বুঝতে পেরেছো, অন্তর্দেশীয় যে জলপথের মাধ্যমে প্রথমবারের জন্য ত্রিপুরার সঙ্গে বাংলাদেশকে যুক্ত করা হবে। কার্গো শিপ এমভি প্রিমিয়ার, এখানে একটু বানানটা ভুল আছে, একটুখানি কারেকশান করে নাও। এমভি প্রিমিয়ার sailed from Daudkandi, which is scheduled to arrive Sonamura in Tripura after covering a distance of 93 kilometers through river Gomoti. ওকে, এই গোমতি বা গোমতী নদী দিয়ে এটা আসবে, মোটামুটি বুঝতেই পারছো, আর বাংলা করে বলছি না। দ্য ওপেনিং অফ দ্য নিউ রুট ফলোজ সাইনিং of the second addendum of the protocol of inland water and trade transit, এই PIWTT, এটা সম্পর্কে একটুখানি জেনে নিতে হবে, আমাদের একটু জানতে হবে। আমি একটু মার্ক করে দিচ্ছি, গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এটা যে প্রোটোকল ফর ইনল্যান্ড ওয়াটার ট্রেড অ্যান্ড ট্রানজিট, এই বিষয়টা আসলে কি না। দ্য ওপেনিং অফ দ্য নিউ রুট ফলোজ দ্য সাইনিং অফ সেকেন্ড অ্যাডেন্ডাম টু দ্য প্রোটোকল ফর ইনল্যান্ড ওয়াটার অ্যান্ড ট্রেড ট্রানজিট, এই বিষয়টা আসলে কি না। PIWTT বা Protocol for Inland Water Trade and Transit was signed between India and Bangladesh in 1972 to connect the two countries through inland waterways। তাহলে PIWTT বা Protocol for Inland Water Trade and Transit এটা 1972 সালে ভারত বাংলাদেশের মধ্যে সই করা হয়েছিল, স্বাক্ষরিত হয়েছিল। কেন না, দু দেশের মধ্যে জলপথে যোগাযোগ তৈরি করার জন্য স্বাক্ষর করা হয়েছিল। It was last renewed in 2015 for 5 years with a provision for its automatic renewal for a further period of 5 years। এটা 2015 সালে রিনিউয়াল করা হয়েছে বা পুনর্নবীকরণ করা হয়েছে। রিনিউয়ালের ভালো একটা বাংলা হচ্ছে পুনর্নবীকরণ করা হয়েছে। অটোমেটিক, এটাতে যে নিয়ম ছিল অটোমেটিক পুনর্নবীকরণের নিয়ম মেনে, অর্থাৎ যে নিয়ম ছিল সেটা মেনেই। দ্য সেকেন্ড অ্যাডেন্ডাম ইনক্লুডস নিউ ইন্দো বাংলাদেশ প্রোটোকল, দ্যাট ইজ IBP রুটস অ্যান্ড ডিক্লারেশন অফ নিউ পোর্টস of call to facilitate trade between the two countries. As per the protocol on inland water transit and trade, inland vessels of one country can transit through the specified routes of the other country. Under the protocol, 50-50 cargo sharing by India and Bangladeshi vessels is permitted both for transit and inter-country trade. The number of IBP routes has been increased from 8 to 10. তাহলে এই ইন্দো বাংলাদেশ যেটা, এই IBP তোমাদের জাস্ট একটু আগে বললাম, এটা একটুখানি মার্ক করে নাও। ইন্দো বাংলাদেশ প্রোটোকল রুট যেগুলো আছে, এটা আগে ছিল 8টা, এখন হয়ে গেল 10টা। এখন কটা রুট আছে? 10টা। এটা একটুখানি নোট করে নাও। এইবার আরেকটা বিষয় না জানালেই নয়, আমি জানি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও এটা তোমাদের না জানালেই নয়, সেটা হচ্ছে ন্যাশনাল একাডেমি অফ RUDACTI। ওকে, এটার উচ্চারণ করছি না, যেটাকে NAR বলা হয়। NAR মানে ন্যাশনাল একাডেমি অফ
রুট সেটি বা RUD-ACTI। এটা বিষয়টা কি, ন্যাশনাল একাডেমি ফর RUD-ACTI ইজ এ রিসোর্স অর্গানাইজেশন কমিটেড টু এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট থ্রু মোটিভেশন, ট্রেনিং অ্যান্ড ফ্যাসিলিটেশন। It is a joint venture promoted by two public sector banks and an educational trust of Sri Kshetra Dharmashala. National Academy of RUD-ACTI is an offshoot RUD-ACTI movement for spearheading the concept of training of trainers and facilitators and monitoring the rural self-employment training institutes established across the country. তো এটাই ছিল, আর এটা সম্পর্কে আর তোমাদের জানার কিছু নেই, যেটুকু বলার আমি বলে দিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা খাতায় নোট করে নিতে পেরেছো। এছাড়াও যদি তোমাদের কারো PDF দরকার হয় অবশ্যই কমেন্টে বলো, এবং তোমাদের মেল আইডিটা আমাকে হোয়াটসঅ্যাপে দিও, আমি PDF দিয়ে দেবো অবশ্যই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আগামীকাল আমরা আবার ফিরে আসবো দ্য হিন্দু অ্যানালিসিস নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সঙ্গে থেকো, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়িং উইথ আস। থ্যাংক ইউ ফ্রম টিম 5 মিনিট স্কুল।